আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের সাথে সততা মেডিকেল অ্যাডমিশন প্রকল্পের পক্ষ থেকে আরেকটি ফিজিক্স ক্লাস নিয়ে আমি হাজির হলাম। তাওসিফ ভাইয়া তোমাদের ঢাকা মেডিকেল কলেজে চতুর্থ বর্ষে আমি পড়াশোনা করছি। স্লাইডের হেডলাইনের শুরুতেই দেখতে পাচ্ছ যে আজকে আমরা ফিজিক্সের ফার্স্ট পেপারের এই অধ্যায়টা নিয়ে সাধারণত বিভিন্ন কোচিং প্রতিষ্ঠানের যে ফ্রি কিছু কন্টেন্ট তো অবশ্যই সবার ইউটিউবে বলো ফেসবুকে থাকেই। তবে আমরা চেষ্টা করতেছি যে আমাদের যে টানা 35 দিন ফ্রি ক্লাসের ক্যাম্পেইনে বাকি যেই 15-16 দিন বাকি আছে এখনো, এখানে আমরা মোটামুটি কম আলোচিত বা যেই অধ্যায়গুলো ক্লাস মেডিকেল অ্যাডমিশন স্ট্যান্ডার্ডের ক্লাসগুলো সাধারণত অনলাইনে একটু কম অ্যাভেলেবল, সেই ধরনের চ্যাপ্টারগুলো নিয়ে একটু বেশি আলোচনা করতে, যেগুলো গুরুত্বপূর্ণ তবে অনলাইনে যেগুলো ক্লাস খুব একটা অ্যাভেলেবল নাই। তো ফিজিক্সের এমন একটা ইম্পর্টেন্ট বাট খুব একটা ফ্রি ক্লাস তত বেশি অ্যাভেলেবল না এমন একটা অধ্যায় হচ্ছে ফার্স্ট পেপারের তরঙ্গ। ঠিক আছে? তো আজকে আমরা তরঙ্গের অধ্যায়টা মোটামুটি অর্ধেক এক ক্লাসে পড়ার চেষ্টা করব। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ফার্স্ট পেপারের যে নবম অধ্যায় তরঙ্গ। তো প্রথমেই আমাদের তরঙ্গের উৎপত্তি কিভাবে হয় আর তরঙ্গ ব্যাপারটা কি সেটা নিয়ে এই ইসাক স্যারের মেইন বইটা কিছুটা আলোচনা করা হচ্ছে। তো আর দেরি না করে তোমাদেরকে তরঙ্গ সম্বন্ধে আইডিয়াটা একটু দেই। তরঙ্গকে যদি আমি এক বাক্যে প্রকাশ করতে চাই তাহলে এটা বেসিক্যালি হচ্ছে শক্তির প্রবাহ। তরঙ্গ বা ইংরেজিতে যেটাকে আমরা ওয়েভ বলি, সেটা বেসিক্যালি একটা শক্তির প্রবাহ। তো শক্তি প্রবাহ বলতে আমরা কি বুঝতেছি? তরঙ্গ বলতেই আমাদের আহ মাথায় সবচেয়ে পরিচিত যে উদাহরণটা আসে সেটা হচ্ছে এরকম একটা, ধরো পুকুর, সেখানে তুমি ধরো এখানে দাঁড়িয়ে আছো। হ্যাঁ, তোমার হাত দিয়ে তুমি একটা ঢিল নিক্ষেপ করলা। হ্যাঁ, আমরা ঢিলটাকে ডিফারেন্ট কালার দিয়ে দেখাই। ধরো যে তোমার হাতে একটা ইট, তোমার হাতে একটা ইট বা পাথর যাই হোক না কেন সেটাকে তুমি নিক্ষেপ করলা। এই পাথরটা এখানে পড়লো, পড়ার পরে পুরা পুকুরটার মধ্যে একটা আন্দোলন ছড়ায় গেল। একটা আন্দোলন ছড়ায় গেল, পানির মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হইলো। এই উদাহরণটাই সবচেয়ে বেশি আমাদের কাছে পরিচিত, যে পানিতে ঢিল ছুড়লে যে একটা পানির একটা ঢেউ পুকুরটার মধ্যে ছড়িয়ে যাচ্ছে। তরঙ্গ বলতে বেসিক্যালি আমাদের মাথার মধ্যে এই উদাহরণটাই ভিজুয়ালি চলে আসে। তো এইখানে কি ঘটনাটা ঘটতেছে যে এই যার কারণে হচ্ছে তোমার পানির একটা ঢেউ সারা পুকুরটার মধ্যে ধরো ছড়াতে যাচ্ছে, এটা কিভাবে হয়? বেসিক্যালি এখানে যে ঘটনাটা ঘটে, আমরা একদম মলিকুলার লেভেলে চলে যাই। ধরো এটা পানির একটা অণু, ধরো H2O অণু, এবং তার চারপাশে এখানে আরেকটা পানির অণু, এখানে একটা পানির অণু। অবশ্যই পানির অণুগুলো এত বেশি গ্যাপ গ্যাপ দিয়ে থাকে না, পানি একটা তরল পদার্থ। হ্যাঁ, পানির অণুগুলা মাঝখানে আন্তঃআণবিক দূরত্ব এতটা বেশিও হয় না। মনে করো আমরা একদম জুম আউট করে মলিকুলার লেভেল তোমাকে ঘটনা বোঝানোর জন্য ফাঁক ফাঁক করে দেখাচ্ছি আর কি। বাস্তবে কিন্তু পানির অণুগুলো আরো কাছাকাছি থাকে। তো এখানে তোমার যে নিক্ষেপ করা ইটটা, ইটটাকে কোন কালারে, এই মোটামুটি হলুদ একটা কালারে দেখায়। এই যে ইট, এই ইটটা যখন আঘাত করতেছে এই পানির অণুটাকে, তখন যেটা হয়, এই পানির অণুটা একেবারে ডিসপ্লেস হয়ে যায় না, স্থানচ্যুত হয় না। ওর যে পজিশনটা, ধরো এটা যদি পয়েন্ট এ হয়, এই পয়েন্ট এ থেকে কিন্তু এই আহ পানির কণাটা পুরোপুরি স্থানচ্যুত হচ্ছে না। সে যেটা করে, সে এই জায়গায় স্থির থেকে আন্দোলিত হয়, সে উপরে উঠে এই হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত গেল, আবার নিচে নেমে এখানে আসে, এরপর আবার সে উপর থেকে গিয়েছিল প্রথমবার, এবার নিচে আসবে, নিচে একটা সর্বোচ্চ লোয়েস্ট একটা পয়েন্ট আছে, সেই লোয়েস্ট পয়েন্টে যাবে, সেখান থেকে গিয়ে আবার তার ইনিশিয়াল পজিশনে ব্যাক করবে। এরকম উপরে গেল, মাঝখানে আসলো, আবার নিচে গেল, মাঝখানে আসলো, তাহলে পুরো একটা চক্র সুসম্পন্ন করলো, যেটাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতেছি, তাই না? পর্যায়বৃত্ত গতি। কেন পর্যায়বৃত্ত গতি বলতেছি? এই যে নির্দিষ্ট যে বিন্দুটা এ বিন্দু, নির্দিষ্ট সময় পরে সময় পর পর এই পানির অণুটা বিপরীত দিক থেকে একবার উপর থেকে নিচে, আরেকবার নিচ থেকে উপরে অতিক্রম করতেছে। ঠিক আছে, এই জন্য একটা পর্যায়বৃত্ত গতি এখানে সম্পন্ন হচ্ছে এই পানির অণুটার দ্বারা। এই বেসিক্যালি এই পর্যায়বৃত্ত গতিটাই সৃষ্টি হচ্ছে পানির অণুগুলোর মধ্যে, যখন আমি একটা পাথর বা ইটকে নিক্ষেপ করতেছি এবং সেটা যখন পুকুরের মধ্যে পতিত হচ্ছে। এটা হচ্ছে প্রথম কথা। তাহলে এখানে তো তোমার জাস্ট একটা মাত্র পানির অণু, ঠিক আছে না? তাহলে এই একটা পানির অণু যদি এভাবে পর্যাবৃত্ত গতির মধ্য দিয়ে মানে সে আন্দোলিত হচ্ছে, তাহলে পুরো পুকুরটার মধ্যে এভাবে যে এই যে এখানে যে ছড়ায় যাচ্ছে ঢেউটা, এটা কিভাবে হচ্ছে? এটা হচ্ছে এই যে তোমার যে গতিশক্তিটা অর্জন করছে তোমার এই
পানির অণুটা, সেই গতিশক্তিটা কিন্তু গতিশক্তি অর্জনের মধ্যে দিয়ে সে পাশের অণুটাকে, ধরো এই অণুটা আছে হচ্ছে বি বিন্দুতে, সে কিন্তু পাশের অণুটাকে একটা ধাক্কা দেয়। আমরা আগেই বলছি এখানে কিন্তু এত বেশি ফাঁকা থাকে না। এটা জাস্ট তোমাদেরকে বোঝার জন্য একটু ফাঁক ফাঁক করে এঁকেছি, কিন্তু আসলে কিন্তু তারা এত বেশি ফাঁকা অবস্থায় থাকে না, তাদের আন্তঃআণবিক দূরত্ব এত বেশি থাকে না, কাছাকাছি থাকে। সো একটা অণু যখন এভাবে উপর নিচে পর্যাবৃত্ত গতি অর্জন করেছে, সেই গতিশক্তিটার ধাক্কা পাশের অণুতেও লাগে, সেও তখন উপরে, মাঝে, নিচে, আবার মাঝে, এভাবে আন্দোলিত করতেছে, এভাবে সে আন্দোলিত হতে থাকে। এই পানির যে আন্দোলনটা হচ্ছে উপর নিচ করে, সেই পর্যাবৃত্ত গতিটা ক্রমান্বয়ে একদিক থেকে শুধু যে এদিকে না যায় তাও না, এই পাশেও যায়, মানে চারদিকে ছড়ায় যাচ্ছে, ইন অল ডিরেকশনস। এই পুকুরের চারদিকেই তো তোমার পানির অণু আছে, তাই না? তো একটা অণুকে এভাবে আঘাত করার মধ্য দিয়ে পুরা পুকুরের মধ্যে যত পানি অণু আছে, আস্তে আস্তে সবগুলো পানি অণুর মধ্যেই সেই গতিশক্তির ধাক্কাটা চলে যাচ্ছে। এবং সবাই, এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ লক্ষ্য করতে হবে তোমাদেরকে, যে এখানে কিন্তু এই কণাগুলার, পানির কণা বা পানির কণা, অণুগুলির অণুগুলির কোনো স্থানচ্যুতি ঘটছে না। তারা পর্যায়বৃত্ত গতি লাভ করেছে ঠিকই, কিন্তু কোনো স্থানচ্যুতি কিন্তু ঘটতেছে না, নিজস্ব নিজ জায়গায় থেকে উপর নিচ করছে। এবং তার মধ্যে দিয়ে বেসিক্যালি এই একটা অণুর মধ্যে যে গতিশক্তির সঞ্চারটা আমরা পর্যায়বৃত্ত গতির মাধ্যমে সঞ্চার করেছিলাম, সেটা অন্যান্য অণুগুলোর মধ্যে চলে যাচ্ছে। তাহলে গতিশক্তি একটা সঞ্চার হইলো না, গতিশক্তি একটা প্রবাহ হইলো না, এই প্রবাহটাকেই আমরা বলতেছি তরঙ্গ। সিম্পল একটা ইস্যু। ঠিক আছে, তরঙ্গ বলতেই আমাদের মনের মধ্যে এরকম একটা তোমার একটু আমরা সিম্বলটা আনি। এই যে ধরো এই জায়গায় যদি আমি এক্স অ্যাক্সিস আঁকি, হ্যাঁ, আবার এখানে যদি আমরা একটা ওয়াই অ্যাক্সিস আঁকি, তাহলে তরঙ্গ বলার সাথে সাথে কিন্তু এরকম একটা ছবি আমাদের মাথার মধ্যে আসে, যে এরকম একটা ঢেউয়ের মতো। হ্যাঁ, ঢেউ বলতে কি বলছে সেখানেও আমরা আসতেছি, বাট তরঙ্গ মানে কিন্তু বেসিক্যালি এরকম একটা ঢেউ তৈরি হচ্ছে, এরকম বেসিক সায়েন্সটা, কনসেপ্টটা কিন্তু এটার পেছনে এটা না। তরঙ্গের পেছনে তরঙ্গের পেছনে মূল যে ধারণাটা, বেসিক্যালি তরঙ্গ বলতে যা বোঝায় সেটা হচ্ছে শক্তির প্রবাহ। এক্ষেত্রে গতিশক্তি প্রবাহটা হচ্ছে যে শক্তি এক কণা থেকে আরেক কণায়, আরেক কণা থেকে আরেক কণায়, এভাবে পার্টিকেল ওয়াইজ এক কণার থাকে আরেক কণায় যেতে 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 একটা মাধ্যমে পরিপূর্ণভাবে শক্তিটা প্রবাহ হবে, বিস্তার হবে, ছড়ায় যাবে। এটাকে মূলত আমরা তরঙ্গ বলি। আর তরঙ্গটার যাত্রাপথের ডিরেকশন কিরকম, ঠিক আছে, এখানে যখন আমরা এইভাবে গ্রাফিক্যালি জিনিসটাকে দেখাই, তখন বেসিক্যালি আমরা দুইটা জিনিস এই তরঙ্গের গ্রাফগুলোতে দেখানোর চেষ্টা করি। একটা হচ্ছে তোমার যে এই যে পার্টিকেল গুলার ডিসপ্লেসমেন্ট, এই 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 দিকগুলো হচ্ছে এই যে উপর নিচে যাচ্ছে, এই 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 উপর নিচে যাওয়াটা হচ্ছে বেসিক্যালি কণাগুলার যে স্পন্দন, কণাগুলার যে স্পন্দন কণাগুলা যে এই ওয়াই অক্ষ বরাবর, এটা যদি ওয়াই অক্ষ হয়, এটা যদি এক্স অক্ষ হয়, কণাগুলা যে ওয়াই অক্ষ বরাবর স্পন্দিত হচ্ছে, সেটাকে দেখানোর জন্য আমরা এই যে ঢেউগুলো আঁকি। আর এই যে সামনের দিকে ঢেউটা যাচ্ছে এক্স অক্ষ বরাবর, মানে এই স্পন্দনটা এক কোণা থেকে আরেক কোণা থেকে আরেক কোণা এভাবে এক্স অক্ষ বরাবর সামনের দিকে চলে যাচ্ছে। এভাবে বেসিক্যালি আমরা আহ কণাগুলো স্পন্দন ওয়াই অক্ষ বরাবর দেখাচ্ছি, এবং তরঙ্গ কোন দিকে যাচ্ছে সেটা দেখানোর জন্য এক্স অক্ষকে ব্যবহার করছি। এটাই হচ্ছে তোমার তরঙ্গের আরো পরিচিত একটা গ্রাফ বা লেখচিত্র। ঠিক আছে, সো তরঙ্গের কনসেপ্টটা এবং তরঙ্গের গ্রাফগুলো কিরকম হয় সেটা সম্বন্ধে তোমাদের একটা আইডিয়া দিলাম। এবারে আমরা বইয়ের টেক্সটে আবার ফেরত আসি। সো এখানে তরঙ্গের উৎপত্তি সম্পর্কে কথা বলা আছে। আরেকটা জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আহ শব্দও কিন্তু একটা তরঙ্গ, কোনো সন্দেহ নাই। এই শব্দের যে তরঙ্গটা, সেই তরঙ্গের উৎসটা কি? বেসিক্যালি সব বস্তুর কম্পন, যেমন পানি তরঙ্গের ক্ষেত্রে পানি কণাগুলার যে কম্পন বা স্পন্দন হচ্ছে, সেটা হচ্ছে তোমার পানির মধ্যে উৎপন্ন তরঙ্গটা উৎস। একইভাবে শব্দ যখন আমরা উৎপন্ন করতেছি, তখন কিন্তু বেসিক্যালি কোনো না কোনো বস্তুকে কম্পন করতে হচ্ছে। আমি যদি এই টেবিলটার মধ্যে একটা একটা প্রবলি এই সাউন্ডটা তোমাদের কাছে, আচ্ছা মাইক্রোফোনের মধ্যে হিট করলে সাউন্ডটা আসবে, আসার কথা। এই যে মাইক্রোফোনটা যখন আমি হিট করতেছি, তোমরা একটা সাউন্ড শুনতে পাওয়ার কথা। এই সাউন্ডটা কেন আসতেছে? এই যে মাইক্রোফোনটা নড়ছে, একটা কম্পন সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কম্পন সৃষ্টি, এটাই মূলত শব্দ তরঙ্গের উৎপত্তির উৎস। তাহলে শব্দ কিভাবে উৎপন্ন হয়? যে কোনো বস্তুর কম্পনের মধ্যে দিয়ে। এটা কিন্তু এমসিকিউতে আসার মতো একটা কোয়েশ্চেন। এছাড়া শব্দ কিভাবে উৎপন্ন হয়, শব্দ তরঙ্গের বেসিকটা কি, এটা আবার পানির তরঙ্গের চেয়ে একটু আলাদা। পানির মধ্যে উৎপন্ন তরঙ্গের সাথে শব্দ তরঙ্গের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা নিয়ে আমরা সামনে আসতেছি, সমস্যা নাই।
তবে আপাতত কম্পনশীল বস্তু বা কম্পনশীল বস্তুর কম্পনকে সনক বা অ্যাকোস্টিক্স বলে। এই অ্যাকোস্টিক্স বা কম্পন, এটাই হচ্ছে শব্দের উৎস। ঠিক আছে, এটা আমরা একটা মাথায় রাখবো। আচ্ছা, এই যে পুকুরের কিভাবে তরঙ্গটা সৃষ্টি হচ্ছে সেটারই ব্যাখ্যা অলরেডি আমি ছবি এঁকে তোমাদেরকে যা বুঝালাম সেটাই এখানে বর্ণনা বর্ণনা দেওয়া আছে। আচ্ছা, শব্দ তরঙ্গের উৎপত্তি। শব্দ তরঙ্গের উৎপত্তিটা এখন কি বলবো? দেখো এখানে কিন্তু অলরেডি আবারও বলা আছে, শব্দের উৎপত্তি মূল উৎস হচ্ছে বস্তুর কম্পন। বস্তু কম্পন, কোনো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলো স্থানান্তর ছাড়া, খেয়াল করে দেখো, মানে নিজ অবস্থান থেকে তার স্থানান্তর হবে না, স্থানান্তর ছাড়াই পর্যাবৃত্ত আন্দোলন হবে। এই যে পার্টিকেলগুলো, এক একটা পার্টিকেল উপর নিচে উপর নিচে উপর নিচে উপর নিচে যাবে, কিন্তু নিজস্ব অবস্থান থেকে তাদের কোনো স্থানচ্যুতি হবে না। এভাবে এক স্থান থেকে কোনো স্থানে শক্তির যে প্রবাহ সেটাকেই বলেছে তরঙ্গ। দেখো আমি যা যা বললাম তাই কিন্তু এখানে বলা আছে। আচ্ছা, শব্দ তরঙ্গের উৎপত্তি নিয়ে আরো আরো ডিটেলসে কথাবার্তা না সামনে বলবো, একটু সময় দাও আমাকে। আপাতত জাস্ট মেডিকেল, যেহেতু এমসিকিউ বেসড পড়াশোনা আমাদের, বেশিরভাগই মুখস্থ তথ্য বেশি আসে। সো এখানে এটা মুখস্থ করার মতো বিষয় না। তবে মনে রাখতে পারো তোমরা যে বস্তুর কম্পনটাই হচ্ছে শব্দ উৎপত্তির উৎস। কিভাবে, সামনে আলোচনা আসতেছে। আপাতত জাস্ট এতটুকুই মাথায় রাখো যে বস্তুর কম্পন আমার শব্দের উৎপত্তির উৎস। আচ্ছা, তরঙ্গ এবং শক্তি, এটাও কিন্তু আমরা অলরেডি বলে ফেলেছি। যে তরঙ্গ কিভাবে শক্তির মানে ইয়াটা হয় আর কি, প্রপাগেশনটা বা শক্তি প্রবাহটা হচ্ছে বস্তু গণার পর্যাবৃত্ত গতির মধ্য দিয়ে। এখানে একটা জিনিস বুঝার আছে, সেটা হচ্ছে যে এখানে যে শুধুই গতিশক্তি তা না। আমরা জানি গতিশক্তি, আমরা আবার এই ব্ল্যাক স্ক্রিনটায় ফেরত যাই, নতুন একটা পেজ নেই। আমরা জানি গতিশক্তি, গতিশক্তি এবং স্থিতিশক্তি, এই দুইটার সমন্বয়ে কিন্তু আমরা শক্তির একটা বিশেষ রূপ পাই, যেটাকে আমরা বলি যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি। যান্ত্রিক শক্তি বা মেকানিক্যাল এনার্জি, এই যান্ত্রিক শক্তির বেসিক্যালি দুইটা ফর্ম থাকে, দুইটা সমষ্টি হিসেবে আমরা যান্ত্রিক শক্তি পাই, গতি এবং স্থিতিশক্তি। গতিশক্তি তো আমরা অলরেডি জানি, এটা বোঝাটা অনেক ইজি। যে কোনো বস্তু যে মুভ করতেছে, যার মধ্যে গতি আছে, যার ভেলোসিটি আছে, তার মধ্যে গতিশক্তি সঞ্চারিত হবে, সঞ্চিত হবে। স্থিতিশক্তি ব্যাপারটা কি? স্থিতিশক্তি হচ্ছে মূলত কোনো বলের এগেইনস্টে, কোনো বলের এগেইনস্টে যখন তুমি কাজ করতেছো, এটা কাজ শক্তি ক্ষমতার একটা ক্লাস তোমাদেরকে আমি নিয়েছিলাম, অলরেডি ইউটিউবে আছে, সেখানে এটা নিয়ে ডিটেলস আলোচনা ছিল। যাই হোক, তো যখন তুমি কোনো মৌলিক বলের বিরুদ্ধে কাজ করতেছো, এই বলটার এগেনস্টে কাজ করার কারণে তোমার ভিতরে কিছু শক্তি সঞ্চিত হয়, যেটা দিয়ে তুমি ওই বলটাকে অপোজ করার কারণে, ওই যে অপোজটা তুমি করছো এখানে কিছু শক্তি সঞ্চিত হবে, সেটা দিয়ে তুমি পরবর্তীতে আরো কাজ করতে পারবা। এই যে সঞ্চিত শক্তিটা, এটাকে বলা হচ্ছে স্মৃতিশক্তি। মনে করো এই আমার কাছে একটা এরকম ইয়া আছে, কি বলে, এটাকে কি বলে, নাট বল্টু টাইপের জিনিস, আমি এটার নামটা এক্স্যাক্টলি বলতে পারতেছি না, যেটা হচ্ছে আমরা অনেকে পাখি মারে, যেটা ইউজ করে অনেক সময় পাখি মারা কাজটা করা হয়, এই যে টান দিয়ে শটান দিয়ে, যে নাট বল্টু না কি যেন একটা শব্দ বলে, আমি মাথায় আসতেছে না এখন, পাখি মারে বা ঢিল ঢিল ছুড়ে যায়। তো এখানে মনে করো এই ঢিল ছোড়ার জন্য এরকম একটা, একেবারে মাথায় আসতেছে না জিনিসটার নাম কি, বুঝছো? প্লিজ ফরগিভ মি ফর দ্যাট। ধরো এখানে এই পাথরটা সে ঝুলায় রাখছে এবং টান টান করছে। দেখো এখানে কি, এই বস্তুটাকে আমি, সে কিন্তু স্থির ছিল, একটা বল প্রয়োগ করছি না আমি, বল প্রয়োগ করে তাকে, সে কিন্তু স্থির থাকতে চাইতো, তার জড়তা অনুযায়ী সে কিন্তু স্থির থাকতে চায়, কিন্তু আমি ওই একটা স্থিতিস্থাপক একটা ইলাস্টিক রাবারের সাথে তাকে টানলাম। এই টানার কারণে তার অবস্থাটাকে আমি পরিবর্তন করছি না বল প্রয়োগ করে, অবস্থানটা পরিবর্তন করার কারণে নির্দিষ্ট একটা শক্তি তার ভিতরে সঞ্চিত হবে। এই সঞ্চিত শক্তি যখন আমি ঠাস করে ছেড়ে দিব, যখন আমি এটাকে ছেড়ে দিব, এটাকে ইংরেজিতে বলা হচ্ছে স্লিং শট, বুঝছো? বাংলা নামটা আমি মনেই করতে পারলাম না, ইংরেজিতে এটাকে স্লিং শট বলে। তো এই যে বস্তুটা এখানে ছিল, এটাকে আমি টান, বা ইট বা পাথর যাই হোক না কেন, এটাকে টান টান করে পেছনে নিলাম, অবস্থান একটা পরিবর্তন করলাম, তার জড়তার এগেনস্টে তাকে অবস্থানটাকে পরিবর্তন করলাম। এখানে তার ভিতরে এই স্মৃতিশক্তি সঞ্চিত হবে। সঞ্চিত হওয়ার পরে যখন আমি ছেড়ে দিব, তখন সে সাই করে গিয়ে হিট করবে। ওই সঞ্চিত শক্তির কারণে তার মধ্যে কাজ করার সামর্থ্য হবে, যেটার মধ্যে দিয়ে সে পরবর্তীতে কাজ করতেছে। এই হচ্ছে তোমার এই স্লিং শটটার কাজের মেকানিজম। তার মানে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করলে বা মৌলিক কোনো বলের এগেইনস্টে যখন আমি কাজ করতেছি, অবস্থান পরিবর্তন করতে হলে মূলত মৌলিক কোনো বলের এগেইনস্টে কাজ করতে হয়। তার মধ্য দিয়ে হচ্ছে বস্তুর মধ্যে স্থিতিশক্তি অর্জিত হয়। তাহলে তুমি খেয়াল করো, এখানেও কিন্তু একটা অবস্থান পরিবর্তনের ব্যাপার আছে। এই যে পানির কণাগুলা, সে কিন্তু স্থির ছিল এই জায়গায়, এই পানির কণাগুলা কিন্তু এখানে
কমপ্লিটলি স্থির ছিল, কিন্তু আমি তাকে এই যে ঢিল ছোড়ার মধ্যে উপরে নিচে নেওয়াচ্ছি। সো এখানে যেটা হয়, বিভিন্ন অবস্থানের উপরে, এটা যদি তোমার সাম্যাবস্থা হয় যে মাঝামাঝিটা, তাহলে উপরে নিচে, উপরে একটা সর্বোচ্চ অবস্থান আছে, নিচে একটা সর্বনিম্ন অবস্থান আছে। তো সর্বোচ্চ অবস্থান বা সর্বনিম্ন অবস্থানের মাঝামাঝি অবস্থায় বস্তুর গতিশক্তি এবং স্মৃতিশক্তির আদল বদল হয় কিছুটা মানের। সেটা কিরকম, খেয়াল করে দেখো। গতিশক্তি যখন কণাটি তার চূড়ান্ত অবস্থানে আছে তখন গতিশক্তি হবে হচ্ছে শূন্য। ব্যাপারটা কিরকম, এই যে বস্তুটা যখন এই জায়গায় ছিল, এখান থেকে যখন সে একদম এক্স্যাক্টলি উপরে উঠতেছে, এই এই পয়েন্ট একদম মাঝামাঝি অবস্থায়, যখন ওই ইয়াটা তোমার পানিতে আমি যে ঢিলটা ছুটতেছি, সেই ইট বা পাথর যাই হোক না কেন, সে যখন এক্স্যাক্ট মোমেন্টে হিট করলো, তখন কিন্তু কণাটা এসম অবস্থায় আছে। এই মোমেন্টে হিট করার সাথে সাথে, আমরা স্লাইডের মধ্যে আসি, এই যে ইটটা যখন হিট করলো, ওর সম্পূর্ণ শক্তিটা কিন্তু অলরেডি সঞ্চারিত হয়ে গেছে এই পার্টিকেলের মধ্যে। তাই এই মোমেন্টে তার মধ্যে গতিশক্তি সর্বোচ্চ। এটা নিয়ে যখন সে আস্তে আস্তে উপরে উঠতেছে, হাইয়েস্ট পয়েন্ট পর্যন্ত যখন যাবে, হাইয়েস্ট পয়েন্টে গিয়ে সে স্থির হয়ে যাবে না আবার, হাইয়েস্ট পয়েন্টে গিয়ে এটা অবশ্যই স্থির হয়ে যাবে। এই জন্য সর্বোচ্চ গতিশক্তি নিয়ে সে যাত্রা শুরু করে, হাইয়েস্ট পয়েন্টে গিয়ে তার গতিশক্তি হয়ে যাবে সর্বনিম্ন, সে স্থির হয়ে যাবে। তাহলে আমাদের যে সর্বোচ্চ, এই সর্বোচ্চ পয়েন্ট এটা সর্বোচ্চ অবস্থান। আচ্ছা, আমরা এটা একটু ডিফারেন্ট একটা ছবি আঁকি, দাঁড়াও, একটু অপেক্ষা করো, ডিফারেন্ট একটা ছবি আঁকি। সর্বোচ্চ অবস্থান বলো, এই যে পার্টিকেলটা, এই যে যেখানে আমার ইটটা আঘাত করলো, এই যে ধরো এটা ইট একটা, এইটা যখন একে আঘাত করলো, আঘাত করার পরে সে উপর নিচে মুভ করা শুরু করছে, এই গেল এই পর্যন্ত, তারপর আবার নিচে আসবে, নিচে এসে এখানে যাবে, এটা তো সর্বনিম্ন পয়েন্ট, তারপর আবার মাঝখানে আসবে, এই তো, তাই না? তাহলে এটা হচ্ছে তার সর্বোচ্চ বিন্দু, সর্বোচ্চ বিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে তার সর্বনিম্ন বিন্দু, এই বিন্দুটা হচ্ছে তার সর্বনিম্ন বিন্দু। তাহলে এটা হচ্ছে তার হাইয়েস্ট পয়েন্ট, এটা হচ্ছে তার লোয়েস্ট পয়েন্ট। তো এই হাইয়েস্ট এবং লোয়েস্ট পয়েন্টে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন পয়েন্টে তার গতি শক্তি, এই বস্তুর গতি শক্তি শূন্য। এখানেও, এখানেও বস্তু বলতে যে পানির কণাটা, পানির কণাটার গতিশক্তি সর্বোচ্চ এবং সর্বনিম্ন অবস্থানে শূন্য। কিন্তু দেখো, এই যে ইকুইলিব্রিয়াম অবস্থায় বা সাম্যাবস্থায়, এটা কিন্তু সাম্যাবস্থা, যে এই জায়গায় তার এই পজিশনেই সে ছিল ইটটা হিট করার আগে, এই জন্য আমরা এটাকে সাম্যাবস্থা বলতেছি। সো সর্বোচ্চ এবং সর্বনিম্ন বিন্দুতে তার গতি, হ্যাঁ শক্তি, শক্তি শূন্য লিখে ফেলছি না, এটাকে গতিশক্তি হবে, একটু ওয়েট করো, এটাকে গতিশক্তি লিখে ফেলি, শক্তি শক্তি শূন্য লিখে ফেলছি, সরি। তো এখানে এবং এখানে তার গতিশক্তি শূন্য, তা তো বুঝলাম। তাহলে সাম্যাবস্থা থেকে উপরে নিচে যখন যাচ্ছে, খেয়াল করে দেখো, সাম্যাবস্থা থেকে তার অবস্থানগুলো কিন্তু যতই আমি উপরের দিকে নিচ্ছি বা নিচের দিকে নিচ্ছি, অবস্থানে পরিবর্তন হচ্ছে না, গ্র্যাভিটির এগেনস্টে সে কাজ করতেছে না, বা তার অবস্থা, এই যে একটা স্থিতিস্থাপক মাধ্যম, পানি তো একটা স্থিতিস্থাপক মাধ্যম। স্থিতিস্থাপক মাধ্যম মানে কি, সে তার নিজের অবস্থানে ধরে রাখতে চায়। আমি যদি রাবার ইলাস্টিক ব্যান্ড নিই, ইলাস্টিক ব্যান্ডকে নিয়ে টান টান করলাম, ছেড়ে দিলাম, সে আবার আগের জায়গায় চলে আসতে চাবে না। পানিও কিন্তু একটা স্থিতিস্থাপক মাধ্যম। সো এই পানির কণাগুলো আমি উপরে নেই বা নিচে নেই, সে কিন্তু তার জায়গায় আসতে চাবে স্থিতিস্থাপকতার কারণে। তো এই স্থিতিস্থাপকতার এগেনস্টে আমি এতটুকু পয়েন্টে নিলাম, অথবা এই নিচের দিকে নিলাম, অবস্থানে পরিবর্তন করতেছি না। এই অবস্থানে পরিবর্তনের কারণে এই পয়েন্টে বা এই পয়েন্টে কিন্তু তার মধ্যে কি সঞ্চিত হচ্ছে, কি সঞ্চিত হচ্ছে বলো তো দেখি। কোন জিনিসটা সঞ্চিত হয় যখন আমি বস্তুর অবস্থান পরিবর্তন করি বা কোনো মৌলিক বলের এগেনস্টে, আর এই ক্ষেত্রে স্থিতিস্থাপকতার এগেনস্টে যখন আমি কাজ করতেছি, এখানে আস্তে আস্তে কি সঞ্চিত হবে, স্থিতি শক্তি, পোটেনশিয়াল এনার্জি। তার মানে স্থিতিশক্তি, স্থিতিশক্তি কিন্তু এই হাইয়েস্ট এবং লোয়েস্ট পয়েন্টে গিয়ে সর্বোচ্চ হয়ে যাবে। গতিশক্তি যেখানে শূন্য, স্থিতিশক্তি সেখানে সর্বোচ্চ। তাহলে পানির কণাগুলোর স্থিতিশক্তি সর্বোচ্চ অবস্থায় থাকবে যখন এই কণাগুলা তার সর্বোচ্চ বিন্দু বা সর্বনিম্ন বিন্দুতে থাকবে, কিন্তু গতিশক্তি তখন শূন্য। তাহলে গতিশক্তি হাইয়েস্ট কখন, এই সাম্য অবস্থায় গিয়ে গতিশক্তি হয়ে যাবে হাইয়েস্ট, গতিশক্তি হয়ে যাবে সর্বোচ্চ। কারণ এই যে শূন্য গতি নিয়ে যখন সে আবার ব্যাক করতেছে, এই যে এখন যে গতিশক্তি, স্মৃতিশক্তি, সর্বোচ্চ পরিমাণ স্মৃতিশক্তি সঞ্চিত হয়েছে, এই পুরাটা গতিশক্তিতে কনভার্ট হবে আস্তে 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 আস্তে, এই পয়েন্টে গিয়ে হাইয়েস্ট। আবার এই পয়েন্ট থেকে আবার যখন উপরে উঠবে, গতিশক্তি কনভার্ট হতে থাকবে স্মৃতিশক্তিতে, গতিশক্তি শূন্য হয়ে যাবে, এই পয়েন্টে গিয়ে পুরো গতিশক্তি স্মৃতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। আবার স্মৃতিশক্তি যতটুকু সঞ্চিত হয়েছে সেটা কনভার্ট হতে থাকবে গতিশক্তিতে, গতিশক্তিতে কনভার্ট হইতে 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 সাম্যাবস্থায় গিয়ে পুরাটুকু স্মৃতিশক্তি গতিশক্তিতে কনভার্ট হয়ে যাবে। তাহলে সাম্যাবস্থায় গিয়ে গতির পরিমাণ সর্বোচ্চ হলো স্থিতিশক্তি, স্থিতিশক্তি হবে সর্বনিম্ন, সর্বনিম্ন। আচ্ছা, একটু ডিস্টার্ব করতেছে আমার মনিটরটা,
এবার ঠিক আছে, সর্বনিম্ন। ওকে। আচ্ছা, দেখো মেডিকেলের জন্য কিন্তু এই ইনফরমেশনগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, বাট তারপরেও ক্লাসটা যদি খালি এটা গুরুত্বপূর্ণ, এমসিকিউ পড়ো, এটা পড়ো, সেটা পড়ো, এভাবে বলে যাই, কনসেপ্ট কিছুই তোমাদেরকে না বুঝায়, তাহলে আমার মানে পড়াইতে একটু লজ্জা লাগবে, আর তোমাদের কাছে ওই জিনিসটা একদম বোরিং লাগবে। এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো, খুব বেশি বোরিং লাগবে, বুঝছো? আমরা অল্প অল্প করে করাবো, বেসিকটাও কিছুটা দেওয়ার চেষ্টা করবো, এবং তোমাদের এমসিকিউ গুলা কভার করার জন্য মেডিকেলের সিলেবাসটাও কভার করে দিব, টেনশনে কোনো কিছু নেই, আমরা ক্লাস প্রয়োজনে বেশি নিব। তো এই হচ্ছে তোমার গতিশক্তি আর স্মৃতিশক্তি ব্যাপারটা। এখানে চূড়ান্ত অবস্থানে গতিশক্তি হবে হচ্ছে শূন্য বা সর্বনিম্ন, চূড়ান্ত অবস্থানে স্থিতিশক্তি হবে আবার সর্বোচ্চ, ঠিক আছে? এই যে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, মানে যখন আমার সাম্যাবস্থার সময় আবার স্থিতিশক্তি হবে সর্বনিম্ন, তার মানে যখন ওয়াই ইজ ইকুয়াল টু ম্যাক্স, যেটা একদম সর্বোচ্চ উলম্ব বা সর্বনিম্ন উলম্ব অবস্থান, তখন স্থিতিশক্তির মান হবে সর্বোচ্চ। কিন্তু যখন জিরো, এই যে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো বলতে কি বোঝাচ্ছে, দাঁড়াও এটা একটু বুঝাই। ওয়াই ইজ ইকুয়াল টু জিরো বলতে যে এই পজিশনটাকে ওয়াই ইজ ইকুয়াল টু জিরো বলতেছে, কারণ এখানে জিরো অবস্থান আছে না সে, মনে করো এটা হচ্ছে জিরো জিরো পয়েন্ট এক্স আর ওয়াই এর সাপেক্ষে, তাহলে উপরে যাওয়া মানে ওয়াই এর একটা পজিটিভ ভ্যালু আসা, নিচে যাওয়া মানে ওয়াই এর একটা নেগেটিভ ভ্যালু আসা। যত উপরের দিকে যাবে স্থিতিশক্তি সর্বোচ্চ হবে, যত নিচের দিকে আসবে তত স্থিতিশক্তি সর্বোচ্চের দিকে যাবে। বাট ওয়াই ইজ ইকুয়াল টু জিরো যে সাম্যাবস্থায়, সেখানে কিন্তু আমরা স্মৃতিশক্তির মানটা পাবো সর্বনিম্ন, যেটা এখানে তোমাকে বলছে যে স্মৃতিশক্তির মানটা সর্বনিম্ন হবে। আচ্ছা, তরঙ্গের বৈশিষ্ট্য মনে রাখবা, কেমিস্ট্রি এবং ফিজিক্স এবং বায়োলজি, যে মেইন মেইন সাবজেক্টগুলো আমাদের আছে, জিকে এবং ইংরেজি বাদে, সবগুলোর ক্ষেত্রেই এরকম পয়েন্ট আকারে যেখানে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, যে কোনো কিছু, সব ক্ষেত্রেই বৈশিষ্ট্যগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো বৈশিষ্ট্য, সংজ্ঞা, উদাহরণ, এই ব্যাপারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। সো যে কোনো কনসেপ্টের বা যে কোনো অধ্যায়ের যে কোনো টপিকের আন্ডারে বৈশিষ্ট্য যখন আমরা দেখব, বা উদাহরণ যখন আমরা দেখব, এইগুলাকে খুবই গুরুত্ব দিয়ে আমরা দেখবো, কারণ উদাহরণ, সংজ্ঞা, বৈশিষ্ট্য থেকে অনেক অনেক প্রশ্ন আসে, মেডিকেলে ফিজিক্সে তো অবশ্যই আসে। সো বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। কোনো একটি মাধ্যমে বিভিন্ন কণার সম্মিলিত কম্পনের ফলশ্রুতি, তাহলে সম্মিলিত অনেকগুলো কণার কম্পনের মধ্যে দিয়ে শক্তি যে প্রবাহটা হচ্ছে সেটাই হচ্ছে তরঙ্গ, এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, তরঙ্গের বিস্তার আছে, বিস্তার কি? বিস্তার তোমরা অলরেডি জানো, আশা করি 9-10 থেকে তোমরা তরঙ্গ সম্পর্কে স্টাডি করতেছো। বিস্তার হচ্ছে এই সাম্যাবস্থা থেকে একটা কণার, এই যে সাম্যাবস্থা থেকে যাত্রা শুরু করার পরে তার যে হাইয়েস্ট ডিসপ্লেসমেন্টটা উলম্ব, সেটা উপরের দিকে হোক বা নিচের দিকে হোক, এই যে সর্বোচ্চ সর্বোচ্চ সাম্যাবস্থা থেকে তার সর্বোচ্চ যে উলম্ব সরণ, সেই সরণটা পজিটিভ ওয়াই অক্ষের পজিটিভ ডিরেকশনে হোক বা ওয়াই অক্ষের নেগেটিভ ডিরেকশনে হোক, এই মানটা, এই যে এই দৈর্ঘ্যটাই হচ্ছে যেটাকে সাধারণত এ দিয়ে প্রকাশ করা হয়, কারণ এ ইজ ফর অ্যামপ্লিচিউড, অ্যামপ্লিচিউড হচ্ছে বিস্তারের বাংলা। সো এইটাই হচ্ছে আমার বিস্তার, এটা আমরা বুঝতে পারলাম। এরপর হচ্ছে তরঙ্গের কম্পন আছে, কম্পন তো আমরা অলরেডি বুঝতেই পারছি, এই যে সাম্যাবস্থা থেকে উপরে নিচে যে উলম্ব সরণটা, যার মধ্যে যে কোনো স্থানচ্যুতি হচ্ছে না, কিন্তু পদার্থের কণাগুলো একটা, কি বলবো আমরা এখানে, কম্পনের মধ্যে বা পর্যাবৃত্ত গতির মধ্যে আছে। তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য আছে, এটা কি জিনিস? তরঙ্গ দৈর্ঘ্য আছে। তরঙ্গ দৈর্ঘ্য বলতে তরঙ্গ দৈর্ঘ্য বলতে এই যে একটা কম্পন হওয়ার মধ্য দিয়ে, একটা কম্পন এই পুরাটা এখান থেকে শুরু করে এই যে সর্বনিম্ন সাম্যাবস্থা অবস্থান থেকে শুরু করলো, এখানে আবার সাম্যাবস্থায় আসলো, নিচ থেকে গিয়ে ঘুরে আবার সাম্যাবস্থায় আসলো, এই টোটাল একটা, মানে এই দুইটাকে যদি আমি এই একটা সার্কেল আর এই একটা সার্কেল, এই দুইটাকে যদি একসাথে আনি, তাহলে কিন্তু একটা কমপ্লিট সার্কেল ফর্ম হচ্ছে, দুইটাকে যদি আমি একসাথে আনি, ঠিক আছে না? এই কমপ্লিট একটা সার্কেল বা টোটাল একটা পূর্ণ তরঙ্গ বা পূর্ণ আবর্তন করার মধ্য দিয়ে এই এক্স অক্ষ বরাবর তরঙ্গটা যতটুকু যায়, ঠিক আছে? মানে এখানে তো এক একটা কণা এক একটা ফেজ আছে, মনে করো এই যে বিভিন্ন কণাগুলা, একটা ধরো উপরের দিকে আছে, ও ধরো এতটুকু উঠছে, ও ধরো এখানে আছে, ও ধরো নিচের দিকে যাচ্ছে, এরকমই কিন্তু হয়। এক একটা কণা এক একটা দিকে থাকে, এক একটা কণা এক একটা দিকে থাকে। তুমি যদি তরঙ্গের কোনো অ্যানিমেশন গুলা দেখো, দেখবা যে এই যে তরঙ্গের কণাগুলো এক এক মুহূর্তে কোনো কণা উপরের দিকে আছে, কেউ মাঝে আছে, কেউ নিচে আছে, এরকম। মানে তুমি এই যে এটাকে দিয়ে জাস্ট এরকম একটা, এই এগুলাকে দিয়ে তুমি তখন এই যে এইরকম ওয়েভটা বানাতে পারবা, ঠিক আছে? এই যে কণাগুলো ডিসপ্লেসমেন্ট এক একটা এক এক পর্যায়ে আছে, এক একটা এক এক পর্যায়ে আছে, ধরো এই যে এটা একটা কণা, এটা একটা কণা, এটা একটা কণা, এক একটা এক এক পর্যায়ে আছে, এক একটা এক এক অবস্থানে আছে, এটার মধ্যে দিয়ে তো মূলত আমরা এরকম একটা কণা আঁকতে পারতেছি। সো একটা কমপ্লিট রেভলিউশন, সবগুলা কণা, কেউ এতটুকু, কেউ এতটুকু, কেউ এতটুকু, কেউ নিচের দিকে এতটুকু এতটুকু এতটুকু, এই সব গুণাগুলা টোটাল অবস্থানগুলোকে মিলে আমি যখন একটা পূর্ণ আবর্তন পাবো, এই পূর্ণ আবর্তনটা একটা তরঙ্গকে কতটুকু সামনের দিকে আগাই দিচ্ছে, কতটুকু স্মরণ হয়েছে এক্স অক্ষ বরাবর,
এটা কিন্তু উলম্ব সরণ না। তরঙ্গ কতটুকু সামনের দিকে গেছে একটা পূর্ণ আবর্তন হওয়ার মধ্য দিয়ে, এইটাকে বলে, এই যে তরঙ্গ কতটুকু গেছে একটা পূর্ণ আবর্তনের মধ্য দিয়ে, এই দূরত্বটাকে বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। যে একটা পূর্ণ আবর্তনের মধ্য দিয়ে, একটা পূর্ণ আবর্তনের মধ্য দিয়ে কতটুকু ডিস্টেন্স কাভার্ড হইলো। তাহলে তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য নামক একটা বৈশিষ্ট্য আছে। তরঙ্গ অগ্রগামী হইতে পারে, স্থির হইতে পারে। অগ্রগামী কি স্থির কি সামনে এটা নিয়ে আলোচনা আসতেছে, একটু অপেক্ষা করো। তাহলে তরঙ্গের দুইটা টাইপ হইতে পারে, সে অগ্রগামী সামনের দিকে যেতে পারে, অথবা স্থির স্থির থাকতে পারে। স্থির কি, অগ্রগামী কি সামনে আসতেছে। আচ্ছা, তরঙ্গ আরও হইতে পারে, বা আর তরঙ্গের আরেকটা নাম হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, অথবা লম্বিক বা অনুদৈর্ঘ্য হইতে পারে। দুইটা টাইপ হইতে পারে তরঙ্গের। এটা হচ্ছে ডিরেকশনের উপর নির্ভর করে তরঙ্গটা কিভাবে যাচ্ছে, এবং তরঙ্গের কণাগুলো সরণ কিভাবে হচ্ছে, এটার উপর নির্ভর করে দুইটা হইতে পারে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে তরঙ্গের অগ্রগামী স্থির হইতে পারে, এবং আর বা অনুপ্রস্থ এবং লম্বিক বা অনুদৈর্ঘ্য হইতে পারে। এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। তরঙ্গে তরঙ্গ মুখ আছে। তরঙ্গ কি কি হইতে পারে, তরঙ্গ মুখ কি, একটু পরে আমরা আলোচনা আসতেছি, একটু ওয়েট করো। আচ্ছা, একটা তরঙ্গ আরেকটা তরঙ্গের দ্বারা প্রতিফলিত হইতে পারে। এক তরঙ্গ এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে চলে যেতে পারে, যেটাকে বলে প্রতিসরণ। ব্যতিচার, ডিফ্লেক্টেড হয়ে যেতে পারে। একটা নির্দিষ্ট ছিদ্রের মধ্য দিয়ে তরঙ্গ যাওয়ার কারণে ডিফ্লেক্টেড হয়ে যেতে পারে, যেটাকে আমরা ব্যতিচার বলতেছি। অপবর্তন হইতে পারে। অপবর্তন বলতে কি, তরঙ্গের নিজস্ব নির্দিষ্ট কিছু ফেজ গুলা, মানে কিছু 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 কণা থাকবে হচ্ছে সর্বোচ্চ অবস্থায়, কিছু কিছু কণা থাকবে হচ্ছে সর্বনিম্ন অবস্থায়। এই সর্বোচ্চ সর্বনিম্ন সর্বোচ্চ সর্বনিম্ন এই কন্টিনিউয়াসলি ভাগ 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 করে হইতে পারে, যেটাকে অপবর্তন বলে। সো এরকম তরঙ্গের প্রতিফলন হইতে পারে, প্রতিসরণ হইতে পারে, ব্যতিচার হইতে পারে, অপবর্তন হইতে পারে। আলোর অধ্যায়টা যখন আমরা পড়বো তখন ব্যতিচার, অপবর্তন এগুলো সম্পর্কে আলো ডিটেলস আলোচনা হবে। এখন আমি জাস্ট একটু ধারণা দিলাম ব্যতিচার কি। একটা ছিদ্রের মধ্যে দিয়ে গমন করার কারণে যখন তরঙ্গটা ছড়ায় যায়, এটাকে আমরা বলি ব্যতিচার। আর অপবর্তন হচ্ছে কন্টিনিউয়াসলি সর্বোচ্চ বিন্দু সর্বনিম্ন বিন্দু, সর্বোচ্চ অবস্থা সর্বনিম্ন বিন্দু, সর্বনিম্ন অবস্থা, হাইয়েস্ট লোয়েস্ট, হাইয়েস্ট লোয়েস্ট, এই ফেজগুলো যখন, এই তরঙ্গের অবস্থানগুলো যখন পাশাপাশি পাশাপাশি একটার পর একটা থাকে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকেই বলে যে কন্টিনিউয়াসলি হাইয়েস্ট লোয়েস্ট জিনিসের যে মিক্সচার, এটাকে বলা হচ্ছে অপবর্তন। তো এই জিনিসগুলো তরঙ্গের মধ্যে আছে। সে প্রতিফলিত হইতে পারে, প্রতিসরিত হইতে পারে, তার মধ্যে ব্যতিচার দেখা যেতে পারে, অথবা অপবর্তনও দেখা যেতে পারে। তাহলে এই বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে। আর অবশ্যই তরঙ্গ মানেই এক স্থান থেকে অন্য স্থানে শক্তির সঞ্চালন, এটা আমরা অলরেডি বলে ফেলেছি। তাহলে এই জিনিসগুলো যা যা দাগিয়ে দিলাম খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নিচের কোন তরঙ্গের ক্ষেত্রে দেখা যায় না, এরকম এরকম কিছু কিন্তু চলে আসতে পারে। সেক্ষেত্রে দেখবা যে প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার এবং অপবর্তন বাদে অন্য কিছু আছে কিনা। এবার আসো তরঙ্গের প্রকারভেদ। প্রথমত, শক্তি কোন দিকে প্রবাহিত হচ্ছে, শক্তি প্রবাহের দিক, শক্তি কোন দিকে প্রবাহিত হচ্ছে, সেটার উপর ভিত্তি করে আমরা তরঙ্গকে দুই তিন ভাগে ভাগ করতে পারি: একমাত্রিক, দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক। মাত্রা কি জিনিস, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই জিনিসগুলো কিন্তু এক একটা মাত্রা বস্তুর, ঠিক আছে না? আবার আমরা যদি মৌলিক রাশির ক্ষেত্রে চিন্তা করি, তাহলে দৈর্ঘ্য একটা মাত্রা, সময় এক ধরনের মাত্রা, ভরের একটা নির্দিষ্ট মাত্রা আছে, যেটাকে আমরা বড় হাতের এম দিয়ে প্রকাশ করি, এবং বিভিন্ন রাশি কিছু মাত্রা দিয়ে আমরা প্রকাশ করে থাকি। আর স্বাভাবিক বিবেচনায়, যখন এই যে ধরো আমার মোবাইলটা, এটা যদি আমার একটা মোবাইল ফোন হয়, এটা কিন্তু একটা থ্রি ডাইমেনশনাল অবজেক্ট। কেন থ্রি ডাইমেনশনাল অবজেক্ট? ধরো এটার একটা দৈর্ঘ্য আছে, যে আমি মোবাইলের স্ক্রিনটা কথা চিন্তা করি, এই যে এই বরাবর তার দৈর্ঘ্য, এটা হচ্ছে তার প্রস্থ, আর এই যে এতটুকু হচ্ছে তার কতটুকু সে পুরুত্ব ধারণ করতেছে বা উচ্চতা। যদি আমি এখানে একটা সার্ফেসের উপর সে রাখি, তাহলে সার্ফেসটা থেকে সে কতটুকু উঁচুতে আছে, তাহলে তো দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতাও আছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে তা বেসিক্যালি একটা বস্তু যখন তিনটা মাত্রায় আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তখন আমরা সেটাকে থ্রি ডাইমেনশনাল অবজেক্ট বলি। এই যে যে ল্যাপটপের স্ক্রিনটাই ধরো, এই যে ব্ল্যাক স্ক্রিনটাই তোমাদেরকে লিখে লিখে পড়াচ্ছি, এই ব্ল্যাক স্ক্রিনটা যদি আমি একটু আনার চেষ্টা করি আবার স্ক্রিনে, এই ব্ল্যাক স্ক্রিনটাও কিন্তু একটা টু ডাইমেনশনাল জিনিস। কেন? এই যে এই বরাবর তার দৈর্ঘ্য আছে, আর এই যে এই বরাবর তার প্রস্থ আছে, এটার কিন্তু কোনো উচ্চতা নাই। এই মুহূর্তে তোমরা যে স্ক্রিনটা দেখতে পারতেছো, সেটার কিন্তু কোনো উচ্চতা নাই। সো এটা একটা কি দ্বিমাত্রিক জিনিস হবে। সো শক্তি প্রবাহটা কোন দিক বরাবর হচ্ছে, খালি কি একটা নির্দিষ্ট দৈর্ঘ্য বরাবর, নাকি দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর, নাকি দৈর্ঘ্য, প্রস্থ, আবার উচ্চতা বরাবর, তিনটা অক্ষ বরাবর শক্তি প্রবাহ হচ্ছে, এটা জানলে আমি ইজিলি কোন তরঙ্গটা একমাত্রিক, কোনটা দ্বিমাত্রিক, কোনটা ত্রিমাত্রিক বুঝতে পারবো। মুখস্থ করার কোনো কিছু নাই, এটা অবশ্যই অবশ্যই তোমরা মুখস্থ করবা না। দেখো আমি বুঝাই দিচ্ছি। একমাত্রিক তরঙ্গ, একদিকে তরঙ্গ একটা নির্দিষ্ট মাত্রায় হয়, শুধু তার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ উচ্চতা কিছু থাকবে না। এই এই ধরনের তরঙ্গকে আমরা বলতে চাচ্ছি একমাত্রিক। আচ্ছা দেখো, উদাহরণটা খেয়াল করো। সুতা, সুতা টান টান করে ধরছো, বাড়ি মারলা একটা, এক ধরনের তরঙ্গ চলে যাবে না এক প্রান্ত থেকে এক প্রান্তে। এই সুতাটা কি নির্দিষ্ট একটা সুতাটা খুবই যদি চিকন হয়, তার কোনো প্রস্থ আছে, তার কোনো উচ্চতা আছে? শুধু দৈর্ঘ্য আছে না তার?
প্রস্থ উচ্চতা আছে, যদি আমরা জিনিসটাকে মাপতে চাই একদম মাইক্রোস্কোপিক লেভেলে কি আমরা মাপতে পারবো তো অবশ্যই, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তার কোনো প্রস্থ এবং উচ্চতা অনেক নেগলিজিবল। আর সুতার মধ্যে বাড়িটা মারলে যদি দুই 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 পাশে টান টান করে ধরে একটা বাড়ি দাও, তাহলে কিন্তু এই যে একটা তরঙ্গটা যে তৈরি হচ্ছে, কাপাকাপি যে হচ্ছে, সেটা কিন্তু একটা নির্দিষ্ট দৈর্ঘ্য বরাবরই হচ্ছে, একটা নির্দিষ্ট মাত্রা বরাবর। সো এটা একটা একমাত্রিক তরঙ্গ। বুঝলাম। দ্বিমাত্রিক, এই যে পানির কথা চিন্তা করো, পানির কথা চিন্তা করো। আমরা যে এই পুকুরটা আঁকছিলাম, এই যে প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম তোমাদের, এটা যদি একটা পুকুর হয়, খেয়াল করো এখানে তরঙ্গটা কিন্তু, হ্যাঁ তুমি বলতে পারো ভাইয়া পুকুর তো একটা থ্রি ডাইমেনশনাল জিনিস, কারণ আপনি বলতে পারেন এই যে তার দৈর্ঘ্য আছে, তার প্রস্থ আছে, কিন্তু তার তো একটা গভীরতা আছে। পুকুরের তো একটা গভীরতা আছে, যদি এটা যদি আপার সার্ফেস হয় পুকুরে, নিচেও তো পানি আছে, রাইট? কিন্তু নিচে তো আপাতত আমরা যখন তরঙ্গটাকে বিবেচনা করতেছি, সামনে থেকে যখন আমরা দেখতেছি, উপর থেকে যখন আমরা উপর থেকে বা সাইড থেকে দেখতেছি, তখন কিন্তু পানির উপরের সার্ফেসের মধ্যে তরঙ্গটা ছড়া যাচ্ছে শুধু। নিচে কি কোনো ইফেক্ট, নিচের নিচের পানির নিচের স্তরগুলোর মধ্যে কি উপরে ঢিল ঢিল যেমন ছুটছে এটা কোনো প্রভাব পাবা? তুমি ধরো নিচে সাঁতার কাটতেছো, আর উপরে কেউ একজন ঢিল মারছে, সেই ঢিলটার কারণে উপরের সার্ফেসটার মধ্যে যেই তরঙ্গটা উৎপন্ন হচ্ছে, সেটাকে তুমি নিচ থেকে পাবা? যদি খুব স্ট্রং কোনো তরঙ্গ না হয়, সামান্য একটা ইট যদি তুমি দাও নিচ থেকে, সেটা কোনো ফিল পাবা? অবশ্যই পাবা না। তার মানে কি এই তরঙ্গটা হচ্ছে একটা টু ডাইমেনশনাল জিনিস, দৈর্ঘ্য প্রস্থ বরাবর ছড়াচ্ছে, উচ্চতা বরাবর ছড়াচ্ছে না, একটা নির্দিষ্ট তলের মধ্যে আছে। এই পুকুরের উপরের উপরিভাগের তল বরাবরই এটার সঞ্চার, শক্তির সঞ্চার। এই জন্য পুকুরের মধ্যে, পুকুরের উপরিভাগে যেই তরঙ্গটা হচ্ছে, সেটাকে আমরা দ্বিমাত্রিক বলবো। থ্রি ডাইমেনশন হচ্ছে আমাদের পরিচিত, এই যে আমার চোখের মধ্যে সাইডে এখানে একটা লাইট অন করা, লাইট থেকে সাদা একটা রিফ্লেকশন আমার কপালের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। এই আলোটা কিন্তু এখানে যে আমার লাইটটা অন করা, সেই লাইটটা কিন্তু টোটাল রুমটাকে আলোকিত করতেছে। তার মানে রুমের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিন তিন দিক বরাবরই কিন্তু আলোটা যাচ্ছে, তিনটা মাত্রা বরাবর আলোটা যাচ্ছে। সো আলো, এটা একটা থ্রি ডাইমেনশনাল জিনিস। শব্দ, আমি এখান থেকে কথা বলছি, তোমরা যদি সামনে থাকো আমার কথা শুনতে পাবা, ডানে থাকো আমার কথা শুনতে পাবা, বামে থাকো আমার কথা শুনতে পাবা। এই যে এই আমার মুখটা যে লেভেলে, তার নিচে থাকলেও শুনতে পাবা, উপরে থাকলেও শুনতে পাবা। যদি সেই শব্দের যে তীব্রতা, সেটা যদি তোমার ওই পর্যন্ত পৌঁছাতে পারে, শুনতে কিন্তু পাবা। এখানে নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত সবাই শব্দ শুনতে পাবে, ডানে বাই উপরে নিচে যে জায়গায় থাকুক না কেন। তার মানে কি শব্দ তরঙ্গটা তিনটা দিক বরাবরই যাচ্ছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, উপরে বা নিচে। এই জন্য আমরা এটাকে বলবো থ্রি ডাইমেনশনাল একটা ওয়েভ বা ত্রিমাত্রিক তরঙ্গ। ঠিক আছে? তাহলে এই যে মুখস্থ করার কোনো কিছু নাই, যে যে তরঙ্গগুলো তুমি বুঝতেছো সব দিকে যাচ্ছে, যেমন আলো, শব্দ, এগুলো ত্রিমাত্রিক। পানির উপরিভাগে তল, উপরিভাগ এটা নির্দিষ্ট তল বলেই দিচ্ছে, এটা একটা তল। তলের কি, তলে দুটা ডাইমেনশন থাকে, দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, উচ্চতা নাই। সো এটা একটা দ্বিমাত্রিক ব্যাপার। আর সুতা বরাবর যখন তরঙ্গটা যাচ্ছে, একটা সুতা নির্দিষ্ট একটা দৈর্ঘ্য আছে খালি তার, এই দৈর্ঘ্য বরাবরই তরঙ্গটা যাচ্ছে। সো এটা একটা একমাত্রিক তরঙ্গ। আচ্ছা, এইবারে আসো আর তরঙ্গ কি, আর এরপরে আমরা দেখবো হচ্ছে লম্বিক তরঙ্গ কি। একটু কুইকলি আমরা একটু বুঝে ফেলি। আর তরঙ্গ বা অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স ওয়েভ, অলরেডি কিন্তু আমরা এটা ছবি এঁকে ফেলছি, এই যে এই ছবিটা কিন্তু আমরা এঁকে ফেলছি। এখানে এই যে এই দিকে হচ্ছে তরঙ্গটা যাচ্ছে সামনের দিকে এক্স অক্ষ বরাবর, কিন্তু কণাগুলা উপরে বা নিচে আন্দোলিত হচ্ছে। সো কণার সরণগুলা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উলম্ব দিকে, উপরে নিচে। কিন্তু এই কণার ধাক্কাগুলো, এখানে খাইলো একটা ধাক্কা, তারপরে পানি পরের পরের কণা, তারপরের কণা, তারপরের কণা, তারপরের কণা, এভাবে তরঙ্গটা যাচ্ছে কিন্তু এইদিকে। তারপর তরঙ্গটা যাচ্ছে কিন্তু এইদিকে, কিন্তু পানির কণাগুলো কিন্তু উপর নিচে উপর নিচে আন্দোলিত হচ্ছে। এভাবে তোমার কণার কম্পনের দিকটা ধরে, কণার কম্পনের দিকটা এইদিকে উপর নিচে হচ্ছে, কিন্তু ইয়া তোমার তরঙ্গের সামনের দিকে বা পিছনের দিকে যাচ্ছে, কণাগুলা উপর নিচে আন্দোলিত হচ্ছে। তার মানে কি দুই দুই ডিরেকশনের মাঝখানে অ্যাঙ্গেলটা কত হইলো, এদিকে বলো বা এদিকে বলো, অ্যাঙ্গেলটা কি 90 ডিগ্রি হচ্ছে না? কণাগুলোর সরণ এবং তরঙ্গের প্রবাহের দিক দুইটার মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। এরকম যদি সিচুয়েশন হয়, সেজন্য সেটাকে, সেই ধরনের তরঙ্গকে বলে হচ্ছে আর্ট তরঙ্গ। তাহলে এখন পর্যন্ত আমরা যে উদাহরণগুলো দেখলাম, এই যে পানির তরঙ্গ, এটাও একটা আর্ট তরঙ্গের উদাহরণই ছিল, বা বা ট্রান্সভার্স ওয়েভ ইংরেজিতে যদি বলি, এটা কিন্তু একটা আর্ট তরঙ্গের উদাহরণও ছিল। আর এই যে গ্রাফটা যেটা দেখাইলাম, সবচেয়ে পরিচিত যে গ্রাফটা, এই গ্রাফটাও কিন্তু আর্ট তরঙ্গেরই একটা গ্রাফ ছিল। ঠিক আছে? তুমি কিন্তু আহ লম্বিক তরঙ্গের বেলায় এরকম গ্রাফ আঁকতে পারবা না, এরকম গ্রাফ কিন্তু হবে না, কারণ এই এক্স অক্ষ বরাবর সরণ যদি হয়, তোমার তরঙ্গটা যদি এক্স অক্ষ বরাবর যায়, তাহলে কণাগুলার সংকোচন প্রসারণ এক্স অক্ষ বরাবরই হবে, সেম ডিরেকশনে হইতে হবে, প্যারালাল হবে তাদের দুজনের ডিরেকশন। তখন এরকম গ্রাফ কিন্তু হবে না। এরকম গ্রাফটা শুধুমাত্র আট তরঙ্গের ক্ষেত্রে প্রযোজ্য। এরকম গ্রাফ শুধুমাত্র আর তরঙ্গের জন্য প্রযোজ্য। ঠিক আছে? এই হচ্ছে আট তরঙ্গ।
আচ্ছা, আট তরঙ্গের বৈশিষ্ট্য আমরা আমরা আগেই বলেছি যে যে কোনো কনসেপ্টের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে আমরা অবশ্যই অবশ্যই ভালো করে রিডিং পড়বো। তোমাদের রিডিং পড়াটাকে আমি সহজ করে দিচ্ছি, আমি আমাকে পড়ে দিচ্ছি এবং সেগুলো ব্যাখ্যাগুলো দিয়ে দিচ্ছি, কোনগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে হবে সেগুলো বলে দিচ্ছি, আশা করি সহজ হবে। যে তরঙ্গের ক্ষেত্রে জড় মাধ্যমে কণাগুলো কম্পনের দিক, কম্পনটা উপর নিচে হচ্ছে, তার মানে কম্পনের দিক আর তরঙ্গ প্রবাহের দিক দুইটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, এক্ষেত্রে আমরা যেটাকে আট তরঙ্গ বলবো। আচ্ছা, তরঙ্গ প্রবাহ মাধ্যমে তরঙ্গের একটা শীর্ষ এবং পাদ সৃষ্টি হয়, এই ব্যাপারটা কি আমি একটু আগে বারবার বলতেছিলাম না? সর্বোচ্চ বিন্দু, সর্বনিম্ন বিন্দু, সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু বলতেছিল না বারবার? এটাকে বলা হচ্ছে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ। খেয়াল করো, এই যে হাইয়েস্ট পয়েন্ট বরাবর যে গেছে না, এটাই হচ্ছে তরঙ্গ শীর্ষ, যেটাকে আমি বারবার এতক্ষণ সর্বোচ্চ আর সর্বনিম্ন বিন্দু বলতেছিলাম না? এই সর্বোচ্চ বিন্দুটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, সর্বনিম্ন বিন্দুটা হচ্ছে তরঙ্গ তরঙ্গ পাদ। এই হচ্ছে তরঙ্গ পাদ এবং তরঙ্গ শীর্ষ, মনে রাখা খুবই সহজ। ওকে, আবার আমরা পিডিএফটাতে ব্যাক করি। পরপর দুটি তরঙ্গ শীর্ষ বা পরপর দুটি তরঙ্গ পাদের মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে, এটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করো। এই জিনিসটা অনেক সময় আমরা কনফিউজ করে ফেলি। আবারও এটা বোঝানোর জন্য আমাদের গ্রাফের হেল্প নেওয়া লাগবে। ধরো এই যে একটা গ্রাফের এক্স অ্যাক্সিস, এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, এই মনে করো আমি একটা গ্রাফ আছে সাদা যদি আঁকি, মনে করো এই 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 খেয়াল করে দেখো, এই যে এই পয়েন্টগুলা যেগুলো আমি এখন গোলা দিচ্ছি, এগুলো কিন্তু সবাই কি তরঙ্গ? না, এগুলো তরঙ্গ শীর্ষ নয়, সাম্যাবস্থায় আছে। এই পয়েন্টগুলো কিন্তু সাম্যাবস্থা, ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, এই পয়েন্টগুলো কিন্তু সবাই সাম্যাবস্থা। চিন্তা করো, এটা কিন্তু একটা তরঙ্গ শীর্ষ, আবার এটাও একটা তরঙ্গ শীর্ষ, আবার এটাও একটা তরঙ্গ শীর্ষ, আবার এটা একটা নিচের পয়েন্টটা তরঙ্গ পাদ তরঙ্গ পাদ। পরপর দুইটা তরঙ্গ পাদর মাঝখানে যদি আমি ডিস্টেন্সটা নেই, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে হচ্ছে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়, তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেংথ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? তাহলে পরপর তরঙ্গ দুইটা যে শীর্ষ না, সরি, এখানে তরঙ্গ পাদ নিয়ে কথা হচ্ছে, দুইটা তরঙ্গ পাদের মাঝখানে কিন্তু এই যে দেখো, এখান থেকে এখান থেকে এখান থেকে টোটাল 360, যদি তুমি এগুলাকে হাফ সার্কেল ধরো, এই যে হাফ সার্কেলের অর্ধেক, 4 ভাগের 1 ভাগ, আবার এটা একটা কমপ্লিট হাফ সার্কেল, কমপ্লিট হাফ সার্কেল মানে একটা হাফ সার্কেল আর কি, টোটাল 180 ডিগ্রি কভার হয়েছে। সেখান থেকে কি 90 ডিগ্রি, এখানে আবার 180 ডিগ্রি, এখানে আবার আবার 90 ডিগ্রি, সব মিলাই কিন্তু 360 কভার হয়েছে না? সেখান থেকে এখানে দুইটা পরপর তরঙ্গ পাতের মধ্যে ডিস্টেন্স কিন্তু কি একটা তরঙ্গ দৈর্ঘ্য, আবার এই যে দুইটা পরপর তরঙ্গ শীর্ষের মধ্যে ডিস্টেন্সও একটা তরঙ্গ দৈর্ঘ্য। আবার দুইটা পরপর সাম্যাবস্থার মধ্যে কিন্তু না, এইটা আর এইটা, এখান থেকে শুরু করে এখানে সাম্যাবস্থা যদি তুমি কাউন্ট করো, একটাকে বাদ দিয়ে পরেরটাকে নিয়ে, তখন তোমাকে একটা ওয়েভলেংথ কাউন্ট করতে হবে। এই হচ্ছে টোটাল পরপর দুইটা সাম্যাবস্থা, অথবা পরপর দুইটা সাম্যাবস্থা না, সরি, পরপর দুইটা তরঙ্গ শীর্ষ অথবা পরপর দুইটা তরঙ্গ পাদ, তাদের মাঝখানে ডিস্টেন্সটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমি যদি বলি, এই যদি গ্রাফটা হয়, আবার এখানে যদি আমি একটা হলুদ কালার দিয়ে এই ওয়েভটা আঁকি, ধরো আরো বাড়ায় দিলাম, এখানে এই জিনিসটাকে মুছে দিয়ে ডিফারেন্ট কালার নেই। যদি আমি তোমাকে বলি যে এইটুকু একটা গ্রাফ, খেয়াল করে দেখো, আমি যদি তোমাকে বলি যে পরপর দুইটা তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ, এই দুইটার মাঝখানে ডিস্টেন্সটা কতটুকু, এই যে এই দুইটার মাঝখানে যে আমি ডিস্টেন্সটা দেখাচ্ছি, এই ডিস্টেন্সটুকু কতটুকু, এটা কি একটা একটা তরঙ্গ দৈর্ঘ্য হয়েছে? না। এখান থেকে শুরু করে এই পয়েন্টে যদি আমরা যাইতাম, এই দুইটা পয়েন্টের মাঝখানে দূরত্বটা হইতো একটা তরঙ্গ দৈর্ঘ্য, কিন্তু এখানে আমি বলতেছি একটা তরঙ্গ শীর্ষ এবং তার পরবর্তী একদম পরের তরঙ্গ পাদটা, এদের মাঝখানে ডিস্টেন্সটা কত, তুমি ইজিলি বলতে পারবা যে পরপর দুইটা তরঙ্গ শীর্ষের মাঝখানে দূরত্ব যদি হয় একটা তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে একটা তরঙ্গ শীর্ষ এবং একটা তরঙ্গ পাদের মাঝখানে দূরত্বটা হচ্ছে এই আমার পূর্ণাঙ্গ তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে পরপর দুইটা তরঙ্গ শীর্ষ বা পরপর দুইটা তরঙ্গ পাদ নিলে ডিস্টেন্স হবে একটা ওয়েভলেংথ, কিন্তু পরপর দুইটা, একটা তরঙ্গ শীর্ষ আর একটা তরঙ্গ পাদ নিলাম, ডিস্টেন্সটা হবে হচ্ছে আমার এক তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক, এটা কিন্তু মিস করা যাবে না। ফাইন। আচ্ছা, অনম্যতা বা আকৃতির স্থিতিস্থাপক ধর্ম সম্পন্ন, মানে অনম্যতা আর আর স্থিতিস্থাপকতা দুটো শব্দ আসলে একই, যেটাকে তুমি খুব সহজে তাদের পজিশন চেঞ্জ করতে পারবা না, চেঞ্জ করলে আবার সে তার আগের অবস্থানে ফেরত চাইতে যাবে, এটাই হচ্ছে অনম্যতা বা স্থিতিস্থাপকতা। তো সাধারণত এই স্থিতিস্থাপক মাধ্যমগুলোতে এই তরঙ্গ উৎপন্ন হয়, যেরকম পানি, পানি একটা স্থিতিস্থাপক মাধ্যম, বা সুতার টান টান একটা সুতা, এটা কিন্তু স্থিতিস্থাপক মাধ্যম। এই স্থিতিস্থাপক মাধ্যমগুলোতে সাধারণত আমরা এরকম কি তরঙ্গ তৈরি করতে পারতেছি?
আর তরঙ্গ তৈরি করতে পারতেছি। আর প্রবাহিত পৃষ্ঠটান খেয়াল করো, এটা কিন্তু পৃষ্ঠটানের কারণে হচ্ছে। পৃষ্ঠটান কি? পানির পৃষ্ঠটান। এটা যখন আমরা পদার্থের অবস্থা ওই চ্যাপ্টারটা যখন ভালো করে পড়বো, সেটা নিয়ে আরো ডিটেলস আলোচনা হবে পৃষ্ঠটান কি। আমি যদি একটু সিম্পলি বলি, পৃষ্ঠটান হচ্ছে, ধরো তুমি যদি একটা পানি কণা নাও, মনে করো এটা হচ্ছে একটা টেবিল। তুমি যদি এখানে এই ধরো একটা গ্লাস, এই গ্লাস থেকে এই গ্লাস থেকে এই যে পানি যদি এখানে ফোটায় ফোটায় পড়ে যায়, মনে করো এই জায়গায় একটা পানির ড্রপ পড়লো, এতটুকু বড় একটা ড্রপ। এই ড্রপটা কিন্তু দেখবা, তুমি নিজের চোখে দেখতে পারবে, একদম এক্সপেরিমেন্ট করে এখনই করতে পারো চাইলে। পানি ঢেলে দিলে সাধারণত এই যে ড্রপটা আস্তে আস্তে একটু পরে এই ড্রপটা আস্তে আস্তে একটু ছোট হইতে চায়, বা আরো ছোট হইতে চায় পানির কণাগুলা। কেন? পানি ফেলছি আমি আমার পড়ার পড়ার টেবিলের মধ্যে, সেই পানি কণাগুলো এতটুকু এক দলা পানি ছিল, সেটা আস্তে আস্তে এরকম, এমন না যে তুমি বলতে পারো যে ভাই এখানে তো বাষ্পীভবন হচ্ছে, পানিটা উড়ে উড়ে চলে যাচ্ছে, মানে জলীয় বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, এরকম না কিন্তু। সাথে সাথে ইনস্ট্যান্টলি ইনস্ট্যান্টলি পানির কণাটা ছোট হয়ে যাচ্ছে, এবং তুমি দেখতেছো একদম যে এরকম ছোট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কেন? এটা হচ্ছে যে পানি সবসময় চায়, পানির যে উপরিভাগের তল বা নিচের তল, পানির সারফেসের থাকা কণাগুলো সবসময় চায় যে সে সর্বনিম্ন একটা ক্ষেত্রফল থাকবে তার। সে সবসময় এটা চায় যে পানির, বিশেষ করে এরকম স্থিতিস্থাপক পানির মতো স্থিতিস্থাপক মাধ্যমের কণাগুলা চায় সর্বাবস্থায় তার যাতে সর্বনিম্ন ক্ষেত্রফল সে ধারণ করে, এই জন্য সে ছোট হয়ে যেতে চায়। টান টান একটা ব্যাপার আছে এখানে, যে তাকে লোয়েস্ট ক্ষেত্রফলের মধ্যে আনতে চায় সবসময়। এই ব্যাপারটা হচ্ছে পৃষ্ঠটান। খেয়াল করো, এই পৃষ্ঠটানটাই কিন্তু পানির এই তরঙ্গটাকে সামনের দিকে নিয়ে যেতে হেল্প করতেছে। এই যে টান টান অবস্থায় আছে, টান টান অবস্থায় আছে বলেই তো একটা ধাক্কায় আরেকটা, আরেকটা ধাক্কায় আরেকটা, তারপরে ধাক্কা তারপরের কণা, এই এক কণা থেকে আরেক কণা ধাক্কা দিয়ে 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 তরঙ্গটা সামনের দিকে চলে যাচ্ছে। পৃষ্ঠটানে আছে বলেই তো, একটা স্থিতিস্থাপক আছে বলতে, না হলে তো তার একটা স্থানচ্যুতি হয়ে যেত, মানে এখানে আঘাত করার কারণে এই কণাটা এখানে চলে আসতেছে, মানে এরকম কিন্তু হচ্ছে না। স্থিতিস্থাপক বলে সেটা জায়গার মধ্যে উপর নিচে তার পর্যাবৃত্তি গতি করতেছে, যার মধ্যে দিয়ে শক্তির প্রবাহটা হচ্ছে সামনের দিকে। ঠিক আছে না? এই হচ্ছে আমার পৃষ্ঠটানের ব্যাখ্যা। আর পৃষ্ঠটানটাই মূলত আমাকে এভাবে একটা আর তরঙ্গ দেয়। এইবার আসো লম্বিক তরঙ্গের বেলায়। লম্বিক তরঙ্গের মধ্যে কি কাহিনী ঘটে? লম্বিক তরঙ্গ আমরা আগেই বলছিলাম শব্দ কিভাবে কম্পন সৃষ্টি করতেছে। মানে আমরা যে বলি যে শব্দ এর মূল উৎস হচ্ছে কোনো বস্তুর কম্পন, কম্পনের মধ্যে দিয়ে কিভাবে শব্দ আসতেছে এবং এটাকে কেন আমরা লম্বিক তরঙ্গ বলতেছি, এটা বোঝার জন্য আবারও আমাদের একটু ছবির সাহায্য নিতে হবে। ব্যাপারটা কি? মনে করো এখানে বাতাসের কণাগুলো আছে, এই যে বাতাসের কণা, মানে বাতাসের মধ্যে দিয়ে শব্দ যাবে। তো তুমি যখন কথা বলতেছো, ধরো এটা হচ্ছে তুমি, এই হচ্ছে তোমার মুখ, তুমি যখন এখানে কথা বলতেছো, এই যে তুমি কথা বললা, কথার সাউন্ডটা, এই শব্দটা, এখানে শব্দ ফার্স্ট অফ অল উৎপন্ন হচ্ছে কিভাবে? আমাদের এখানে যে ভোকাল কর্ডটা আছে, ভোকাল কর্ড বেসিক্যালি এটা কিছু কার্টিলেজ, সেই কার্টিলেজ গুলা মুভমেন্ট হয়, যেটা হচ্ছে আমাদের ল্যারিংসে থাকে বা স্বরযন্ত্রে স্পেসিফিক কিছু কার্টিলেজ। তো সেটা মুভমেন্টের কারণে, সেটার কম্পনের কারণে বেসিক্যালি আমার মুখ থেকে সাউন্ডটা উৎপন্ন হচ্ছে। এই কম্পনটা এই কম্পনটা গিয়ে বাতাসের পার্টিকেল গুলাকে আঘাত করে। আঘাত করে কি হয়? এক জায়গায় বাতাসের কণাগুলো খুবই সংকুচিত হয়, আবার পরবর্তীতে গিয়েই প্রসারিত হয়। একটু সংকুচিত হয়, কণাগুলা খুব কমপ্রেসড ভাবে থাকে, আবার ফাঁকা ফাঁকা প্রসারিত থাকে, এরকম কন্টিনিউয়াস একটা সংকোচন, এতটুকু জায়গার উপর সংকোচন, আবার এতটুকু জায়গা বরাবর প্রসারণ, সংকোচন, প্রসারণ, স আর প্র দিয়ে বুঝাইলাম। তার মানে মাধ্যমের কিছু অংশটুকু সংকুচিত হবে, কিছু অংশটুকু প্রসারিত হবে, কিছু অংশ সংকুচিত হবে, কিছু অংশটুকু প্রসারিত হবে। এর মধ্যে দিয়ে বাতাসের কণাগুলোকে কন্টিনিউয়াসলি সংকুচিত প্রসারিত সংকুচিত প্রসারিত করে করে হচ্ছে সাউন্ডটা তোমার এই যে সামনের দিকে চলে যাচ্ছে। এটা তোমরা আরো ভালো করে বুঝতে পারবে স্প্রিং এর উদাহরণ দিলে। স্প্রিং, মনে করো এই যে এটা হচ্ছে স্প্রিং এর যে হার্ডবোর্ডটা, আর এখানে হচ্ছে স্প্রিংটা লাগানো। এটা যদি একটা স্প্রিং হয়, স্প্রিংটাকে যখন আমি এইভাবে কম্প্রেস করে ছেড়ে দিলাম, এই যে খুব টান টান করলাম, এটাকে টান টান করে যখন ছেড়ে দিব, এই যে এই বরাবর আমি এখান থেকে এখানে টান টান করে ছেড়ে দিব, তখন কিন্তু যখন সে প্রসারিত হবে দেখবা যে কিছু অংশ তার সংকুচিত, আবার কিছু অংশ প্রসারিত, কিছু অংশ সংকুচিত, কিছু অংশ প্রসারিত, এইভাবে হবে। সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এইভাবে হইতে থাকবে। তাহলে বেসিক্যালি এই যে সংকোচন প্রসারণ বা তরঙ্গের চলনটা,
আট তরঙ্গের ক্ষেত্রে কি হচ্ছে, সরি আট তরঙ্গ না, এখানে আমি লম্বিক তরঙ্গের আলোচনা করতেছিলাম, এটা হচ্ছে লম্বিক তরঙ্গের আলোচনা। লম্বিক তরঙ্গের আলোচনা, লম্বিক তরঙ্গের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, বাতাসের কণাগুলো সংকোচন প্রসারণ, একটা সংকোচন একটা প্রসারণ মিলে এখানে একটা তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যের সিম্বলটা হচ্ছে যে ল্যামডা, একটা সংকোচন এবং একটা প্রসারণ মিলে। তো এখানে কিন্তু আবার কোনো তরঙ্গ শীর্ষ বা তরঙ্গ পাদও নাই, সংকোচন আছে একটা প্রসারণ আছে, পরপর একটা সংকোচন এবং প্রসারণ মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য। তো খেয়াল করে এখানে সংকোচন প্রসারণের দিকটাও এক্স অক্ষ বরাবর না, একটা নির্দিষ্ট অক্ষ বরাবর, আবার এই যে কণাগুলার, কণাগুলার সংকোচন প্রসারণ, কণাগুলোর কণাগুলোর যে সংকোচন আর প্রসারণ করতেছে সেটার দিকও এদিকে, আবার কণা, কণা না তো, আমার তরঙ্গের দিক, তরঙ্গের দিকটা কিন্তু সেম দিকে, তাহলে একটা একটা সমান্তরাল হয়ে গেল না? এটা যখন হবে যে কণাগুলোর ডিসপ্লেসমেন্ট বা সরণের দিক বা সংকোচন প্রসারণের দিক আর ওয়েভ চলার দিক সেটাও যখন সম্পূর্ণ দুইটা একটা একটা সমান্তরাল, ডিগ্রি 0 ডিগ্রি, সেক্ষেত্রে আমরা পুরো ব্যাপারটাকে তরঙ্গটাকে বলি হচ্ছে লম্বিক তরঙ্গ, ঠিক আছে, বা লঙ্গিচুডিনাল ওয়েভ। আর এখানে কম্পনের কি ভূমিকা, ইনিশিয়ালি এই কম্পনটাই কিন্তু আমার এই মাধ্যমের মধ্যে, যেই মাধ্যমটার মধ্যে শব্দটা ছড়াচ্ছে সেই মাধ্যমে বাকি পার্টিকেল গুলাকে আস্তে আস্তে ধাক্কা দিচ্ছে, সংকুচিত প্রসারিত করতেছে। সো এই কম্পনটাই মূলত শব্দটাকে শুরু করে, এবং তার মধ্যে দিয়ে যে কন্টিনিউয়াস সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ এই মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। সো এইটাই হচ্ছে শব্দের উৎস, এটা হচ্ছে শব্দের উৎস। আর আমরা এটাকে কেন বলতেছি, লম্বিক তরঙ্গ বলতেছি, কারণ এই কণাগুলো সংকোচন প্রসারণ এবং তরঙ্গের দিক বেসিক্যালি একই দিকে আছে। ঠিক আছে না? তাহলে বৈশিষ্ট্যগুলো খেয়াল করি। যে তরঙ্গের ক্ষেত্রে জড় মাধ্যমে কণাগুলো স্পন্দনের দিক বা কম্পনের দিক এবং প্রবাহের দিক সমান্তরাল হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে লম্বিক তরঙ্গ। আর লম্বিক তরঙ্গের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে এদের মধ্যে কোনো তরঙ্গ শীর্ষ প্রসারণ, শীর্ষ বা পাদ নাই, খালি সংকোচন এবং প্রসারণ আছে। আর পরপর দুটো সংকোচন বা পরপর দুটো প্রসারণের দূরত্বকে, বা পাশাপাশি একটা প্রসারণ এবং এটা একটা সংকোচন, পাশাপাশি একটা সংকোচন প্রসারণকে মিলে যে দৈর্ঘ্যটা অতিক্রম করে তরঙ্গ, সেটাকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বলি। আচ্ছা, এখানে কোনো সমবর্তন হবে না, এই বৈশিষ্ট্যটাকে 3 স্টার দাও, কারণ নিচের কোন তরঙ্গের সমবর্তন ঘটে না। এটার আনসার হিসেবে ধরো অপশন খ, গ বা ক, খ যাই হোক না কেন, শব্দ নিচের কোন তরঙ্গের কি হয় না, সমাবর্তন হয় না, এই জিনিসটা প্রচুর প্রচুর আসে, প্রচুর আসে। ঠিক আছে, এটা মিস করা যাবে না। এই আলোর মধ্যে পোলারাইজেশন বা সমাবর্তন কখন হয়, সমাবর্তন বিষয়টা কি? বেসিক্যালি আলো কিন্তু ধরো এই যে এটা যদি একটা আলোর উৎস হয় তাহলে সে কিন্তু সকল তল বরাবর তার প্রপাগেশন হয়। সো আলোকে যদি আমি একটা ছিদ্র দিয়ে পাস করাই, মনে করো এমন একটা ছিদ্র যে ছিদ্রটা শুধুমাত্র একটা তল বরাবর আলোকে যেতে দিচ্ছে, এর মধ্যে দিয়ে আমি আলোটাকে পাস করাইলাম, তাহলে কিন্তু এখন শুধু আলোটা একটা নির্দিষ্ট তল বরাবর যাবে, আর আগের মতো উপরে নিচে ডানে বায়ে সব তল বরাবর যে ডিরেকশনে যাচ্ছিল, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু হচ্ছে না। এটা শুধুমাত্র সেই রকম মানে মানে আলো নিজেই একটা হচ্ছে তোমার আট তরঙ্গ, আলো একটা আট তরঙ্গ বলেই, আলো একটা আট তরঙ্গ বলেই কিন্তু এই যে এই সমাবর্তনটা করা সম্ভব হচ্ছে। ঠিক আছে, যে একটা নির্দিষ্ট তলা বরাবর এইভাবে এইভাবে ওয়েভটা যাবে, ছিদ্র দিয়ে আমি আটকাই দিছি। কিন্তু যদি এই তরঙ্গটা আলো যদি একটা লম্বিক তরঙ্গ হইতো, তাহলে আমি যতই ছিদ্র দিই না কেন, এই যে এই ছিদ্র দিয়ে পাস করার পর শব্দটা সব দিকে এভাবে ছড়া যেত, সব তল বরাবর ছিদ্র দিয়ে পাস করার পরেও। ঠিক আছে, তাহলে সমাবর্তনটা ঘটানো সম্ভব না কেন? এই আহ লম্বিক তরঙ্গের বেলায় যেহেতু তোমার কণার দিক এবং তরঙ্গ যাওয়ার দিক একই দিকে, সেজন্য সে এটাকে অ্যাডজাস্ট করে ফেলতে পারবে, ছিদ্র দিয়ে গেলে সে ডানে বা উপর নিচে সব জায়গায় চলে যেতে পারবে। কিন্তু আট তরঙ্গের বেলায় এটা পসিবল না, ছিদ্র দিয়ে পাস করালে সে শুধুমাত্র ওই যে এরকম একটা ওয়েভই দিবে, মানে একটা নির্দিষ্ট তল বরাবরই যাবে, বাকি জায়গাগুলো বরাবর তার প্রপাগেশনটা বন্ধ হয়ে যাবে, একটা নির্দিষ্ট তল বরাবর যাবে। তো আলোটাকে একটা এরকম ফিল্টারের মধ্যে দিয়ে পাস করায় একটা নির্দিষ্ট তল বরাবর যাইতে দেওয়া, আলো বা যে কোনো এরকম আট তরঙ্গের ক্ষেত্রে এটা সম্ভব, যেটাকে আমরা সমাবর্তন বলি। বাট আর লম্বিক তরঙ্গের ক্ষেত্রে এটা সম্ভব না, যেহেতু তার কণা সরণের দিক আর তরঙ্গের দিকটা একই দিকে সমান্তরাল, এই জন্য তাদের মধ্যে সমাবর্তন ঘটে না। তাহলে এটা একটা 3 স্টার মার্ক এমসিকিউ। এবং স্থিতিস্থাপক মাধ্যমে লম্বিক তরঙ্গ হয় আর তরঙ্গ হয়, এটা তেমন ডিফারেন্সিয়েশন নাই। জানার বিষয় উদাহরণ, তুমি অনেকেই যে এই জায়গায় এসে মুখস্থ করার চেষ্টা করবা কোনটা 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 তোমার লম্বিক তরঙ্গ আর কোনটা কোনটা হচ্ছে আহ আর তরঙ্গ, মুখস্থ করার কিছু নাই। দেখো আলো, আলোকে আমরা কণা হিসেবে বিবেচনা করতে পারি, ফোটন কণার সঞ্চরণ, অথবা এটাকে একদম বেসিক্যালি একটা শক্তি প্রবাহ বা একদম একদম তরঙ্গ হিসেবে চিন্তা করতে পারি।
দুইভাবেই। সো আলোর ক্ষেত্রেও ব্যাপারটা, যেহেতু আলো একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আলো যেহেতু একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, আলো যেহেতু একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, বেসিক্যালি এখানে কিন্তু তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের পরস্পরের একটা ইন্টারাকশনের মধ্য দিয়েই আলোটা সামনের দিকে বা যেই তলে যাকে সেখানে যাচ্ছে। তো বেসিক্যালি এখানে আলোর পার্টিকেল বা ফোটন, যে ফোটনের যে ডিসপ্লেসমেন্টের দিক এবং আলো প্রপাগেশনের দিক একটা একটা সমকোণের দিকে সমকোণ হয়ে আছে। ঠিক আছে, এটা আলো চ্যাপ্টার যখন আমরা পড়বো তখন আমরা ডিটেলসে জানবো। এই জন্য আমরা আলোর তরঙ্গকে বলতেছি যে আট তরঙ্গ, যেহেতু তাদের ডিরেকশনটা একটা একটা সমকোণে আছে। পানি ক্ষেত্রেও একই, পানি কণাগুলো উপর নিচে প্রপাগেট করতেছে, তরঙ্গ যাচ্ছে সামনের দিকে। সো সমকোণে আছে। এক্স রেও কিন্তু এক প্রকার তড়িৎচুম্বকীয় তরঙ্গ। যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গই আট তরঙ্গ হবে। টানা তারের তরঙ্গ, তারটা কিন্তু এবার ঢেউয়ের মতো করে সামনের দিকে যাচ্ছে, তারটা কিন্তু উপর নিচে ঢেউ খাচ্ছে, কিন্তু আবার এই ঢেউটা যাচ্ছে সামনের দিকে আগায়। সো ঢেউয়ের দিক মানে ঢেউটা তৈরি করার দিক আর ঢেউটা সামনের দিকে যাওয়ার দিক একটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। সো এগুলো সব আট তরঙ্গ, এগুলো বোঝা যায়, ভিজুয়ালি ভাবনা চিন্তা করে আনসার করা যায়। যে কোনো তড়িৎচুম্বকীয় তরঙ্গ সেটার পার্টিকুলার ডিসপ্লেসমেন্ট এবং সামনের দিকে যাওয়ার দিক একটা একটা সমকোণে আছে। সো আলো, তারপরে এক্স রে, এরকম যত রে আছে সবাই আলো সংক্রান্ত সবকিছু, সব রশ্মি কি হবে, আট তরঙ্গ হবে। পানিতে ঢিল মারলে আট তরঙ্গ হবে, টানা তারের তরঙ্গ আট তরঙ্গ হবে। কিন্তু শব্দ, বাঁশির সুর, এটাও তো একটা শব্দ, ঢোলের বাড়ি এটাও একটা শব্দ। স্প্রিং অলরেডি উদাহরণ দিয়েছি, যে স্প্রিং একবার কন্টিনিউ সংকোচন হয়, একবার প্রসারিত হয়, একবার সংকুচিত হয়, একবার প্রসারিত হয়, এভাবে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণের মধ্যে দিয়ে সামনের দিকে যাচ্ছে। সো এটাও একটা কি, লম্বিক তরঙ্গেরই উদাহরণ। ঠিক আছে, তরঙ্গ সঞ্চালন প্রক্রিয়া মোটামুটি আমরা অলরেডি বলে ফেলেছি, যে কিভাবে কিভাবে একটা সংকোচন এবং একটা প্রসারণ, একটা সংকোচন একটা প্রসারণ, এর মধ্যে দিয়ে আমাদের লম্বিক তরঙ্গগুলো যায়। আর তরঙ্গগুলো কিভাবে একটা পার্টিকেলের গতিশক্তি এবং স্থিতিশক্তি আরেকটা পার্টিকেলকে ধাক্কা দিয়ে দিয়ে যায়, এটা আমরা অলরেডি বলে ফেলেছি। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো। নেক্সট কোনো ক্লাসে ইনশাল্লাহ তরঙ্গের বাকি অংশটুকু আমরা কভার করে ফেলবো। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। এই বলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।